এটি কোন কালের উদাহরণ? এটি কোন কাল? দেখেন ঘটমান অতীত, পুরাঘটিত অতীত, সাধারণ অতীত, নিত্যবৃত্ত অতীত। এখন দেখেন অতীতকাল কিন্তু 4 প্রকার আমরা জানি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে দেখেন মেধাবী শব্দের স্ত্রীবাচক শব্দ কি হবে? এই যে দেখেন মেধা, এই যে দীর্ঘইকারটা হয়ে গেছে রস্বইকার, শেষে নিয়ে যুক্ত হয়েছে। চারদিকে কি দেখেন তো, চারদিকে কি পানি, এই যে এই জায়গাটার নাম হচ্ছে কি দ্বীপ। এই জিনিসটাকে কি বলবো আমরা? দ্বীপ বলে থাকবো। জানি সেটা হলো কি জান্নাহ অথবা জান্নাত, অথবা আমরা বলতে পারি জান্নাহ বলতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মুজাহিদুল ইসলাম ওশান আজকে উপস্থিত হয়েছি একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। সেই আলোচনাটি হচ্ছে মূলত গত 23 মে 2025 সালে জানেন যে বাংলাদেশে অনেকগুলো চাকরি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই চাকরি পরীক্ষাগুলো থেকে অনেক শিক্ষার্থীর যে অনুরোধ ছিল যে আমাদের কম্পিউটার অপারেটর পদে যে প্রশ্নগুলো হয় সে সম্পর্কে আমাদের যদি একটু ধারণা দিতেন। কারণ এখানে দেখেন যে কম্পিউটার অপারেটর যে পদটি আছে, এখানে দেখেন এইচএসসি পাশে আবেদন করা যায়, তবে মাঝে মাঝে অনার্স বা ডিগ্রি পাশেও আবেদন করা যায়, এরকম কিছু সার্কুলার কিন্তু আসে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে কি এইচএসসি বা আলিম পাশে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো আজকে আপনাদেরকে দেখাবো ঠিক তেমনই 23 মে একটা পরীক্ষা হয়েছিল, সেটি হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যেটি হচ্ছে বেকারদের একটা কি আস্থার প্রতিষ্ঠান। এবং আমরা জানি যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে প্রত্যেক বছরই অসংখ্য পরিমাণে নিয়োগ এখানে হয়ে থাকে প্রায় সারা বছর ব্যাপী, এবং এটা হচ্ছে বেকারদের একটা কর্মসংস্থানের অন্যতম একটা আস্থার প্রতীক একটা প্রতিষ্ঠান। তো এই প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর পদে বেশ কিছু প্রশ্ন এসেছিল, সেই প্রশ্ন থেকে আজকে আমরা দেখব বাংলা প্রশ্নের সমাধান দেখব। পাশাপাশি আমরা জেনে নিব যে এই যে কম্পিউটার অপারেটর পদে আসলে বাংলা প্রশ্ন কোন কোন টপিক থেকে হয়, কেমন প্রশ্ন হয় সে সম্পর্কে একটু আমরা ধারণা নিব। পাশাপাশি 11 থেকে 20 গ্রেডের যে অন্যান্য চাকরি পরীক্ষাগুলো আছে সেগুলোতে আসলে প্রশ্ন কেমন হতে পারে সে সম্পর্কে আমরা একটু ধারণা নিব। তো আজকে আমরা দেখবো এটা সাবলীল সমাধান। তো এখানে দেখেন প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে ধেনু শব্দের সমার্থক অর্থ কি বা সমার্থক শব্দ কি? আচ্ছা, এই সমার্থক শব্দ একটা দেখেন, একটা হলো সমার্থক শব্দ, একটি হলো শব্দার্থ অর্থাৎ শব্দের অর্থ, আরেকটি হলো পরিভাষা। এগুলোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, এগুলোর মধ্যে কিন্তু যথেষ্ট পার্থক্য আছে। যেমন একটা উদাহরণ দেই, আমরা জানি যে গ্রামার যে শব্দটি আছে এটা তো আমরা সবাই জানি। যদি বলা হয় যে গ্রামারের বাংলা কি, আমরা কিন্তু এক কথা বলে দিব গ্রামারের অর্থ হচ্ছে ব্যাকরণ। গ্রামারের অর্থ কি বলবো আমরা? ব্যাকরণ বলে থাকবো। আসলে কি ব্যাকরণ না, গ্রামার শব্দের অর্থ কি? গ্রামার শব্দের অর্থ হচ্ছে শব্দশাস্ত্র। দেখেন শব্দশাস্ত্র, এটা হলো কি অর্থ। গ্রামারের পরিভাষা কি? পরিভাষা বাংলা পরিভাষা। দেখেন বাংলা পরিভাষা হচ্ছে কি মূলত, গ্রামারের বাংলা পরিভাষা হলো ব্যাকরণ। এখন দেখেন ব্যাকরণ শব্দের অর্থ কি? এই ব্যাকরণ শব্দের অর্থ আমরা জানি বিশেষভাবে বিশ্লেষণ। তাহলে আপনাকে কিন্তু বুঝতে হবে বিশেষভাবে কি বিশ্লেষণ, বিশেষভাবে বিশ্লেষণ। কিন্তু ব্যাকরণ কি কখনো সমার্থক শব্দ হইতে পারে গ্রামারের? কখনো হইতে পারে না, কারণ গ্রামার শব্দ অর্থ শব্দশাস্ত্র আর ব্যাকরণ শব্দ অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ, দুইটা অর্থ কিন্তু ভিন্ন। তার মানে এটা কি গ্রামারের সমার্থক শব্দ ব্যাকরণ হইতে পারে না। তাহলে কি হতে পারে? গ্রামারের শব্দ অর্থ হইতে পারে না, শব্দের অর্থ হইতে পারে না। গ্রামারের শব্দ অর্থ হচ্ছে শব্দশাস্ত্র, তাহলে কি হতে পারে? পরিভাষা হতে পারে। তাহলে গ্রামারের বাংলা পরিভাষা হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। তাহলে এই যে সমার্থক শব্দ, শব্দার্থ এবং পরিভাষা, এর মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য আছে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তো এখানে একটি শব্দ আছে সেটি হচ্ছে ধেনু শব্দের সমার্থক শব্দ কি? তো ধেনু শব্দের সমার্থক শব্দ কি? এখানে দেওয়া আছে পাখি, রংধনু, গরু এবং ছাগল। এটা যদি আপনি এক্স্যাক্টলি তথ্যটি না জানেন তাহলে কিন্তু উত্তর দিতে পারবেন না। তো এটা সঠিক উত্তর হচ্ছে মূলত গরু। ধেনু শব্দের অর্থ হচ্ছে কি গরু। এখন দেখেন গরু যেটি আছে, গরু হচ্ছে কি আমরা জানি গরু হলো মূলত উভয় লিঙ্গ, এটি হচ্ছে কি নারী পুরুষ সবাইকেই বুঝায়। তো গরুকে যদি আমরা লিঙ্গান্তর করি তাহলে দেখা যায় গরু, এটার পুংলিঙ্গ কি হবে? আমরা জানি ষাঁড় গরু, এটা কি হবে? ষাঁড় গরু। আর এটার স্ত্রীলিঙ্গ কি হবে? গাই গরু, এটা স্ত্রীলিঙ্গ হবে গাই গরু। এখন দেখেন গরু থেকে কি তৈরি হয়? গরু থেকে আসে বাছুর, তাই কি না? গরুর বাচ্চাকে কি বলা হয়? বাছুর বলা হয়। বাছুরের যদি আমরা লিঙ্গান্তর করি তাহলে কি বলবো আমরা? বলুন তো দেখি। পুরুষ বাছুরকে বলবো এরে বাছুর, আর নারী বাছুরকে আমরা কি বলবো? বকনা বাছুর। তাহলে নারীকে কি বলবো আমরা? বকনা বাছুর। তাহলে দেখেন এই যে এইভাবে ব্যাখ্যা করে পড়ার চেষ্টা করবেন, যে একটা প্রশ্ন যে আপনি একভাবেই পড়বেন তা কিন্তু না, আপনাকে ব্যাখ্যা করে পড়তে হবে। যখন আপনি একটা প্রশ্নকে ব্যাখ্যা করে পড়বেন তাহলে সেই প্রশ্ন থেকে যেভাবেই আসুক, তাহলে আপনি যেভাবেই আসুক না কেন প্রশ্ন, আপনি কিন্তু উত্তর দিতে পারবেন। এজন্যই প্রত্যেকটা প্রশ্ন একটু ব্যাখ্যা করে পড়ার চেষ্টা করবেন। তাহলে এইভাবে যদি আপনারা পড়েন তাহলে আশা করি আপনাদের আর কোনো ঝামেলা হবে না। তাহলে দেখেন ধেনু শব্দের অর্থ কি ছিল? শব্দের অর্থ হচ্ছে গরু।
সমার্থক শব্দ আর কি, সরি সমার্থক শব্দ। এবার দেখবো আমরা ছুটিতে প্রতি বছর গ্রামের বাড়ি যেতাম। এখানে একটা বাক্য দেওয়া আছে, ছুটিতে আমরা প্রতি বছর কোথায় যাইতাম? গ্রামের বাড়িতে যেতাম। এই যে ঈদুল আজহার যে ছুটি হয়েছে, আপনারা কিন্তু সকলেই গ্রামের বাড়িতে গিয়েছেন না? যারা শিক্ষার্থী তাদের ছুটি হয়েছে, স্কুল কলেজ ভার্সিটি বন্ধ হয়ে গিয়েছে, যারা চাকরিজীবী আছেন তাদের কি কর্মক্ষেত্র বন্ধ হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমরা যারা এখানে কাজ করি বিদ্যাবাড়িতে, আমরাও কিন্তু ছুটিতে কোথায় গিয়েছি? আমাদের নিজ নিজ বাড়িতে কিন্তু গিয়েছি। এই যে ঈদে আমরা কি যেতাম? বাড়ি কি একবার যেতাম না, প্রতি বছর যেতাম। এটি কোন কালের উদাহরণ? এটি কোন কাল? দেখেন, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত, সাধারণ অতীত, নিত্যবৃত্ত অতীত। এখন দেখেন অতীতকাল কিন্তু 4 প্রকার আমরা জানি। কাল হচ্ছে সামগ্রিকভাবে 3 প্রকার। আমরা যদি কাল নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে কাল হলো 3 প্রকার আমরা জানি। একটা হচ্ছে কি অতীতকাল, একটা হলো ভবিষ্যৎকাল, আরেকটা হলো কি বর্তমান কাল, তাই না? অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকাল। এখন দেখেন অতীতকালও 4 প্রকার, ভবিষ্যৎও 4 প্রকার, বর্তমানও 4 প্রকার। আমরা যদি টেন্স দেখি, টেন্স হচ্ছে কত প্রকার, তাই না? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এবং প্রত্যেকটারই আবার 4 প্রকার করে আছে। এই অতীতকাল হলো 4 প্রকার। তার মধ্যে প্রথম যে প্রকারটি সেটা হচ্ছে সাধারণ বর্তমান। সাধারণ বর্তমানটা মনে রাখবেন, যে কাজটা এইমাত্র শেষ হয়ে গেছে, এইমাত্র শেষ হয়ে গেল, এটা মনে রাখবেন। যেমন দেখেন আমরা বলে থাকি প্রদীপ নিভে গেল। খেয়াল করেন তো দেখি, প্রদীপ কি হয়ে গেছে? নিভে গেল। এখন দেখেন প্রদীপ যে নিভে গেছে, একটু চিন্তা করেন, প্রদীপ নিভতে কি অনেক বেশি সময় লাগে? কখনো কিন্তু অনেক বেশি সময় লাগে না। প্রদীপ কিন্তু দ্রুত নিভে যায়। এখন প্রদীপ নিভে গিয়েছে, প্রদীপ নিভে গিয়েছিল, প্রদীপ নিভে যাবে, প্রদীপ নিভে যাচ্ছে। আরেকটা হলো কি প্রদীপ নিভে গেল। গেল মানে কি এইমাত্র প্রদীপটা নিভে গেছে এবং বেশি সময় কিন্তু লাগেনি। তাহলে যে কাজটা এইমাত্র শেষ হয় সেটা হচ্ছে সাধারণ অতীত। যেটা কি হয়? এইমাত্র শেষ হয়, সেটা সাধারণ অতীত। এখন দেখেন ঘটমান অতীত। ঘটমান অতীত মানে কি? ঘটমান অতীত বলতে বোঝায়, মনে রাখবেন, যে কাজটা অতীতে কি হয়ে গেছে? ঘটে গেছে। যে কাজটা কি হয়ে গেছে? অতীতে ঘটেছিল, বর্তমানেও কি আছে? এটার ফলাফল কিন্তু আছে। যেমন দেখেন আমি 2000 সালে কি করেছি? এইচএসসি পাস করেছি। এইচএসসি পাস করেছি। এইচএসসি পাস করেছি, এটা হচ্ছে ঘটমান অতীত। খেয়াল করেন, আমি 2000 সালে এইচএসসি পাস করেছি, কিন্তু এইচএসসি পাস করার পর যে আমি একটা সার্টিফিকেট পেয়েছি, সেটার ফল কি আমি আজীবন ভোগ করব না? এখন ভোগ করতেছি না? এখনো ভোগ করতেছি। তাহলে মনে রাখবেন, যে কাজটা অতীতে হয়ে গেছে কিন্তু ফলটা এখনো বিদ্যমান, ফল এখনো বিদ্যমান, তবে ভবিষ্যতে থাকবে কিনা জানি না, তবে বর্তমানে এটা কি আছে? বিদ্যমান আছে। তার মানে দেখেন যে আমি অতীতে যে এইচএসসি পাস করেছি, এইচএসসি পাস করেছি মানে কি সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গেছে 2000 সালে? না, আমি সেই সার্টিফিকেটের ফল কিন্তু এখনো ভোগ করতেছি এবং সেটা কিন্তু আমার নামের সাথে এখনো সেই যোগ্যতাটা কিন্তু লেগে আছে। তাহলে যে কাজটা দেখবেন যে অতীতে হয়েছে, এখনো ফলাফল কি? ফলাফল বিদ্যমান। ফলাফল কি আছে? এটাতে বিদ্যমান হয়েছে। কাজ হয়েছে কোথায়? অতীতে হয়েছে। যে কাজটা অতীতে হয়েছে কিন্তু ফলাফল এখনো বিদ্যমান, সেটাকে বলবো আমরা ঘটমান অতীত। এবার দেখবো পুরা ঘটিত অতীত। পুরা ঘটিত অতীত মানে কি? যে কাজটা অতীতে ঘটে গেছে। যেমন দেখেন কাল সন্ধ্যায় বৃষ্টি হয়েছিল। খেয়াল করেন, কাল সন্ধ্যায় বৃষ্টি হয়েছিল। এখন খেয়াল করেন, কাল যে সন্ধ্যায় বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টি কি সন্ধ্যার পর হয়েছে? হয় নাই। আজকে হচ্ছে? হয়নি। ভবিষ্যতে হবে? জানি না। অতীতে হয়েছে? সেটাও আমরা জানি না। তাহলে অতীতে হয়েছে এটাও জানি না, ভবিষ্যতে হবে এটাও জানি না, বর্তমানে তো হচ্ছেই না। তাহলে যে কাজটা অতীতে হয়ে গেছে, সেটাকে আমরা কি বলবো? পুরা ঘটিত অতীতকাল আমরা বলবো। আর একটা হলো নিত্যবৃত্ত অতীত। নিত্যবৃত্ত অতীত বলতে কি বোঝায়? যে কাজটা অতীতে আমি দীর্ঘদিন ধরে করেছিলাম, যে কাজটা আমি অতীতে দীর্ঘদিন ধরে করেছি। যেমন আমরা বলতে পারি যে অতীতে আমি রোজ সকালে গানের রেওয়াজ করতাম। তাহলে অতীতে কি আপনি একদিন গানের রেওয়াজ করতেন? একটু সময় করতেন না, দীর্ঘদিন ধরে করেছেন, তাই না? যেটা অতীতে কি হয়েছে? দীর্ঘদিন ধরে চলেছে। যে কাজটা অতীতে দীর্ঘদিন ধরে চলবে সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে নিত্যবৃত্ত অতীত, যেটা নিত্যদিন হয়েছিল অতীতে। দেখেন অতীতে ছুটিতে প্রতি বছর গ্রামের বাড়ি যেতাম। আচ্ছা, গ্রামের বাড়ি যে আমি যাইতাম, একবার যাইতাম না, প্রতি বছর যাইতাম, মানে অতীতে এই কাজটা কিন্তু অনেকবার ঘটেছে। তাহলে এটাকেই কি বলা হয়? এটাকেই বলা হয়, যেমন দেখেন আমরা বলি না যে, যেমন দেখেন যে রোজ সকালে হেনা গানের রেওয়াজ করতো। তাহলে হেনা রোজ সকালে গানের রেওয়াজ করতো, আর বাপ্পারাজ রোজ সকালে তার গান এসে শুনিত। তাহলে দেখেন
তাহলে হেনা রোজ সকালে গানের আওয়াজ করতো, আর বাপ্পারাজ এসে কি করতো, তার গানটা প্রতিদিন এসে শুনতো। তাহলে দুইটা বাক্যই হচ্ছে নিত্য বৃত্ত অতীত, যেটা অতীতকালে দীর্ঘদিন ধরে ঘটেছিল, এটা কি বলা হয়, নিত্য বৃত্ত অতীত বলা হয়ে থাকে। এরপর দেখবেন গুণিনী শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি, গুণিনী শব্দের পুংলিঙ্গ কোনটি, গুণিনী। আপনারা একটা কথা মনে রাখবেন, এই যে আপনাদেরকে আজকে একটা দেখাচ্ছি, একটা হলো গুণিনী, তাই কিনা, গুণিনী, একটা হলো কি গুণিনী, এখানে দেখেন গুণী, এই যে গুণিনী। আর একটা হলো যেমন দেখেন আমরা বলতে পারি মেধাবী, মেধাবী, তাই কিনা। দুইটা শেষে কিন্তু দীর্ঘইকার আছে, মনে রাখবেন যদি কোনো শব্দের শেষে দীর্ঘইকার থাকে, যদি কোনো পুরুষবাচক শব্দের শেষে দীর্ঘইকার থাকে, এটাকে যখন আপনি কি করবেন, এটাকে আপনি কি করবেন বলেন তো দেখি, এটাকে যেমন দেখেন এখানে আছে গুণিনী, তাই না, গুণিনী শব্দটা যে আছে, এই যে দেখেন যদি কোনো শব্দের শেষে কি দেখেন দীর্ঘইকার দেখেন, এটার স্ত্রীবাচক শব্দে যখন রূপান্তরিত করবেন তখন সেই দীর্ঘইকারটা হয়ে যায় হ্রস্বইকার এবং শেষে যুক্ত হবে ন দীর্ঘইকার। মনে রাখবেন যদি কোনো শব্দের পুরুষবাচক শব্দের শেষে দীর্ঘইকার থাকে তাহলে এই দীর্ঘইকারটা হয়ে যাবে হ্রস্বইকার এবং শেষে যুক্ত হবে দীর্ঘইকার। তাহলে এখন দেখেন গুণিনী, এই যে গুণিনী শুরু হয়েছে কি হ্রস্বইকার, তারপর হয়েছে ন দীর্ঘইকার, তাহলে এটা তো অতিরিক্ত যুক্ত হয়েছে, তাহলে দেখেন এটা তো অতিরিক্ত যুক্ত হয়েছে, তার মানে নি এখানে অতিরিক্ত যুক্ত হয়ে গেছে। এখন দেখেন এই দীর্ঘইকার হয়ে গেছে হ্রস্বইকার, তার মানে এটা মূলত কি ছিল, দীর্ঘইকার ছিল। তাহলে দেখেন নিকে আমরা বাদ দিলাম। আপনারা কি কৌশলটা বুঝতে পেরেছেন, যে দীর্ঘইকার থাকলে হবে এই দীর্ঘইকারের যে বর্ণের দীর্ঘইকার থাকবে সেটা দিয়ে দিব হ্রস্বইকার, পরে অতিরিক্ত নি যুক্ত করে দিব, ন দীর্ঘইকার যুক্ত করে দিব। তাহলে ন দীর্ঘইকার যদি বাদ দেই তাহলে এখানে আছে হ্রস্বইকার, তাহলে এটা মূলত কি ছিল, দীর্ঘইকার ছিল। তাহলে আপনারা দেখেন শব্দটা একবারে বের করতে পারতেছি, গুণী। তাহলে গুণিনী শব্দের পুংলিঙ্গ কি হবে, গুণী হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে দেখেন মেধাবী শব্দের স্ত্রীবাচক শব্দ কি হবে, এই যে দেখেন মেধা, এই যে দীর্ঘইকারটা হয়ে গেছে হ্রস্বইকার, শেষে নিয়ে যুক্ত হয়েছে। এখন দেখেন মেধাবিনী থেকে আবার পুংলিঙ্গ বানান দেখি, তাহলে দেখেন নিটাকে বাদ দেন, আর এই যে দেখেন দীর্ঘ হ্রস্বইকার হয়েছে, তার মানে এটাকে দীর্ঘইকার বানাই দিলে সেটা কি হয়ে যায়, মানে পুংলিঙ্গ হয়ে যায়। তাহলে আশা করি এই যে টেকনিকটা আছে, এই টেকনিক দেখে কিন্তু আপনি খুব সহজেই এই ধরনের শব্দগুলো কিন্তু আপনি নির্ণয় করতে পারবেন। তাহলে এখানে কি হবে, সঠিক উত্তর গুণী হবে। এরপর দেখেন শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ কি। তাহলে আপনারা কি বুঝতে পারতেছেন যে কোন কোন টপিক থেকে শব্দগুলো আসতেছে, লিঙ্গ থেকে এসেছে, শব্দের অর্থ থেকে এসেছে, সমার্থক শব্দ থেকে আসতেছে, কাল থেকে প্রশ্ন আসতেছে। তাহলে এই টপিকগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে যে আসলে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। এবার দেখেন শিবরাত্রির সলতে, এটা খুবই সহজ, এটা আপনাদের হচ্ছে মেমোরাইজিং পার্ট, এটা তো আর কোনো কৌশল নাই, এটা আপনাকে মুখস্থ করে মনে রাখতে হবে। একমাত্র সন্তান, ভীষণ বিপদ, অর্থের অহংকার নাকি সহজলভ্য। আমরা জানি শিবরাত্রির সলতে মানে হচ্ছে কি একমাত্র সন্তান, এটা আমরা সকলেই জানি। এরপর হচ্ছে আমরা দেখব উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ। দেখেন উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ, এটা কি সন্ধিজনিত কারণে, প্রত্যয়জনিত কারণে, উপসর্গজনিত কারণে নাকি বিভক্তিজনিত কারণে। তো আমরা দেখি সন্ধি শব্দ অর্থ কি, দেখেন সন্ধি, এই যে উৎকর্ষতা, উৎকর্ষতা, আচ্ছা উৎকর্ষ শব্দের অর্থ মানে সন্ধি বিচ্ছেদ কি বলেন তো দেখি, এখানে কি সন্ধি হয়েছে, সন্ধিজাত শব্দ না, এটা সন্ধিজাত শব্দ নয় আপাত দৃষ্টিতে। দেখেন এটা কি বিভক্তিজনিত শব্দ, দেখেন তো উৎকর্ষতা, এখানে কি কোনো বিভক্তি আছে, শেষে তা আছে, কিন্তু এ অ তে, তে নামে বিভক্তি আছে, কিন্তু ভাই তা নামে তো কোনো বিভক্তি নাই, তার মানে এটা বিভক্তিজনিত হবে না। উপসর্গজনিত, দেখেন উৎকর্ষতা, উৎ নামে কি কোনো উপসর্গ আছে নাকি বলেন তো দেখি, বলেন। যেমন অজ অনা আর আন আপ ইতি উনা কদ কুনি পাতিবি ভররাম সহসা সুহা, তাই না, পরিনির অতি প্রতি অতি অভি অপি এভাবে আছে, তাই না, আবি নিশু এরকম আছে। তাহলে দেখেন যে উৎ নামে কোনো উপসর্গ এখানে নেই, তার মানে এটা কি হবে না, উপসর্গ জনিত হবে না। তাহলে একটা হতে পারে প্রত্যয় জনিত। প্রত্যয় জনিত কিভাবে বুঝছি, যে এই যে তা, এই যে তা তা তা, এটা একটা কি আছে, প্রত্যয় আছে। তাহলে দেখেন এখানে এটা কিসের জন্য ভুল হবে, প্রত্যয় জনিত হবে, কারণ উৎকর্ষ শব্দের সাথে কোনো প্রত্যয় হবে না, উৎকর্ষ উৎকর্ষই থাকবে, এর সাথে কোনো ধরনের প্রত্যয় যোগ হবে না। তাহলে আমরা সেই দৃষ্টিকোণ থেকে বুঝতে পারি যেটা সঠিক উত্তর হচ্ছে মূলত কি হবে, প্রত্যয় জনিত। কি হবে, প্রত্যয় জনিত, এটি হবে কি প্রত্যয় জনিত, কারণ এখানে প্রত্যয় আসার কারণে এটা কি হয়ে গেছে, ভুল হয়ে গিয়েছে। এরপর আমরা দেখব ঊর্ণনাভ শব্দটি দিয়ে কি বোঝায়। দেখেন শব্দের অর্থ কিন্তু আসছে, দেখেন সমার্থক শব্দ কিন্তু এসেছে, শব্দের অর্থ কিন্তু বেশি বেশি আসে। এই জন্য মনে রাখবেন
বিশেষ করে কম্পিউটার অপারেটর পদে সন্ধি, সমাস, কারক, আপনারা দেখতেই পারতেছেন বাগধারা, এক কথায় প্রকাশ, শব্দের অর্থ, সমার্থক শব্দ, হ্যাঁ, তা পারিভাষিক শব্দ, এগুলো কিন্তু বেশি আসে। এই জন্য এই টপিকগুলো, এটা হচ্ছে বেসিক বাংলা ব্যাকরণের কিছু বেসিক টপিক হচ্ছে এইগুলো, হচ্ছে বেসিক। এই জন্য বেসিকগুলো আপনাদেরকে কিন্তু ধারণা রাখতে হবে বেসিক সম্পর্কে। তো এখানে দেখেন আমরা জানি যে টিকটিকি, তেলাপোকা, উই পোকা নাকি মাকড়সা। তো আমরা জানি এটা হচ্ছে কি মূলত মাকড়সা হয়ে যায়। তো একটা মজার কথা বলি যে দেখেন এই যে মাকড়সা, তাই কিনা, মাকড়সা, এটাকে কিন্তু অনেকে আমরা উচ্চারণ করে থাকি মাকড়সা। কি উচ্চারণ করি বলেন দেখি? মাকড়সা, মানে উচ্চারণ হবে মাকড়সা। এটাকে আমরা কিন্তু কি বলে থাকি, এরকম উচ্চারণ করি, মাকড়সা উচ্চারণ করে থাকি। তো এটা একটা মানে মজার জন্য বললাম যে অনেকে এটাকে মাকড়সা বলে থাকেন। তো এটার উচ্চারণ হচ্ছে কি মাকড়সা। এই মাকড়সা হচ্ছে অনুনাপ, অনুনাপ বলতে মাকড়সাকে বোঝায়। কালো বরফ উপন্যাসটির বিষয়বস্তু কি? খেয়াল করি যে কালো বরফ যে উপন্যাসটি আছে, এই কালো বরফ উপন্যাসটি যে বিষয় নিয়ে লেখা হয়েছে, এটা মূলত হলো যে 1947 সালে যখন দেশ ভাগ হয়ে যায়, এর আগে তো 1905 সালে হয়েছিল, তাই না, বঙ্গভঙ্গ হয়েছিল, কিন্তু 1947 সালে যখন দেশ ভাগ হয়ে যায়, এই দেশ ভাগের কারণে যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়, একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছিল, যেহেতু দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে এই দেশভাগটা হয়েছিল, মোহাম্মদ আলী জিন্নার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। তো যার কারণে দেখা যায় অনেকে অত্যাচারিত হয়েছে, অনেকে বাস্তবিকটা হারিয়েছে, অনেকেই এপার থেকে ওপারে চলে গেছে, ওপার থেকে এপারে এসেছে। এই যে নানা যে কাহিনী, এই কাহিনী নিয়েই মূলত হয়েছিল এই কালো বরফ এই উপন্যাসটি। এটা মূলত হয়েছে কি নিয়ে? দেশভাগ নিয়েই হয়েছে। আচ্ছা, কালো বরফ উপন্যাসটা আসলে কে লিখেছেন আমি কিন্তু জানি, কিন্তু আপনারা একটু কমেন্টস করেন দেখি। যারা এখন এই লাইভটি দেখবেন, মানে এই রেকর্ডটি যারা দেখবেন, এই ক্লাসটি যারা দেখবেন, আপনারা একটু কমেন্টস করবেন দেখি যে কালো বরফ এই উপন্যাসটির লেখক কে, একটু কমেন্টস করবেন। আচ্ছা, এরপর দেখেন দ্বীপ শব্দের অর্থ কি। দেখেন দ্বীপ বানান কিন্তু অসংখ্য বানান আছে। যেমন আমরা বলে থাকি, দেখেন আমরা বলি না যে আরাবিয়ান পেনিনসুয়েলা বলে থাকি, আরব উপদ্বীপ বলে থাকি, এই একটা। আর একটা হলো প্রদ্বীপ, এই যে দেখেন প্রদ্বীপ, তাই কিনা, এই যে প্রদ্বীপ, এই যে এই দ্বীপ। আর একটা হলো এই যে দ্বীপ, দেখেন খেয়াল করেন, এই দ্বীপ বলতে কি বোঝায়? যে চারদিকে পানি, মাঝখানে যদি স্থল থাকে সেটাকে কি বলা হয়? দ্বীপ বলা হয়। এই যে এটা হলো কি একটা স্থল, এই জায়গাটা হলো একটা স্থল, এটা হলো একটা স্থল, আর চারদিকে কি দেখেন তো, চারদিকে কি পানি, এই যে এই জায়গাটার নাম হচ্ছে কি দ্বীপ। এই জিনিসটাকে কি বলবো আমরা? দ্বীপ বলে থাকবো। এই জিনিসটা হচ্ছে একটা দ্বীপ, চারদিকে পানি আর মাঝখানে একটা কি স্থল, এটাকে বলবো আমরা দ্বীপ। আর এই দ্বীপ বলতে বোঝায় বাতি বোঝায়, বাতি বুঝেন তো, বাতি যেটাকে আমরা লাইট বলে থাকি, যেটাকে আমরা আলো বলে থাকি, এটা। আর এই দ্বীপ বলতে বোঝায় কি? হাতি বোঝায়। গজ, হয়, কর, এগুলো হচ্ছে হাতির সমর্থক শব্দ, তাই কি না? এই যে এটা তাহলে গজ, এই যে দ্বীপ শব্দ অর্থ কি হবে এখানে? হাতি হবে। তাহলে দ্বীপ শব্দটির অর্থ হবে হাতি। দেখেন আজকে কতগুলো শব্দের অর্থ কিন্তু আপনাদের এসেছে। এরপর দেখেন বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটা? বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটা? যেমন দেখেন আমরা এখান থেকে একটা কি যে কোনো একটা শব্দ নিই, যেমন পোস্টাই, তাহলে পোস্ট যোগ আই, এখানে মূর্ধন্য স হয়েছে, মূর্ধন্য স, অর্থাৎ এই স যদি মানে দন্ত স যদি ট বর্গের সাথে যুক্ত হয়, সেই দন্ত স মূর্ধন্য স হয়েছে, এটা সত্যবিধান অনুযায়ী। তাহলে দেখেন পোস্টাই, পোস্ট যোগ আই, এই যে শব্দটাকে ভাঙলে দুইটা অংশ পাওয়া যায়। প্রথম যে অংশটার নাম, এটার নাম হলো প্রকৃতি, মনে রাখবেন। এটাকে কি বলা হয়? প্রকৃতি বলা হয়। শব্দের মূলকে প্রকৃতি বলে, মনে রাখবেন। শব্দের মূল হচ্ছে কি? প্রকৃতি। আর পরে যেটা যুক্ত হয় সেটার নাম হলো কি? প্রত্যয়। একইভাবে যেমন দেখেন আমরা যদি বলি এই যে মোরক, মোর যোগ অক, খেয়াল করেন মোর যোগ অক, এখানে দেখেন মোর আর অক, তাই কিনা? একটা হলো পোস্ট যোগ আয়, একটা হচ্ছে মোর যোগ অক। আচ্ছা খেয়াল করেন, এই মোর শব্দটাকে কি বলবো আমরা? প্রকৃতি বলবো। আর অক শব্দটাকে বলবো আমরা প্রত্যয়। এখন প্রকৃতি দুই ধরনের হয়। যদি এই শব্দটা দ্বারা নাম বোঝায়, দেখেন পোস্ট, এটা একটা নাম কি না? এটা একটা নাম, পোস্ট নাকি? ধরেন যে পোস্ট কি? পোস্ট অফিস, পোস্ট হলো কি একটা নাম, তো এটার নাম হবে নাম প্রকৃতি, যদি নাম বোঝায় নাম প্রকৃতি। আর নাম ছাড়া যদি সেটা ক্রিয়া বুঝায়, ভাব বুঝায়, যাই বুঝাক, নাম বুঝাবে না, সেটা নাম হলো কি? ক্রিয়া প্রকৃতি। এখন দেখেন নাম প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটার নাম হলো কি? তদ্ধিত প্রত্যয়, মনে রাখবেন। আর ক্রিয়া প্রকৃতির সাথে যেটা যুক্ত হয় সেটার নাম হলো কি? কৃত প্রত্যয়। আশা করি সংক্ষেপে আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে দেখেন যে বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? এই কৃত প্রত্যয় আবার দুই প্রকার, একটা হচ্ছে বাংলা কৃত আর একটা হলো কি? সংস্কৃত কৃত। তো মনে রাখবেন
শব্দটা যদি সংস্কৃত শব্দ হয় তাহলে ওইটার সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটা নাম হলো সংস্কৃতকৃত। আর যদি বাংলা শব্দের সাথে যুক্ত হয় সেটাকে কি বলবো আমরা, বাংলাকৃত বলবো। তাহলে এখানে দেখেন ধারালো, ধার, মূল শব্দ হচ্ছে ধার। ধার কি দ্বারা কি বুঝাচ্ছে? ধার হচ্ছে একটা নাম কি না বলেন তো দেখি, এটা একটা নাম। মোর, মোর মানে কি? এই মোর মানে কি বলেন তো দেখি। এরপর দেখেন চাম, চাম একটা নাম কিনা। এরপর দেখেন পোস্ট, এটাও নাম কিনা। তাহলে এখানে দেখেন তিনটাই হচ্ছে নাম, পোস্ট নাম, চামও নাম, ধারালো নাম। ধারটাও হচ্ছে কি একটা নাম। তাহলে এখানে ডিফারেন্ট কোনটা? এখানে ডিফারেন্ট হচ্ছে কোনটা বলেন তো দেখি, সেটা হলো মোরক। এই মোরক শব্দের যে বিশ্লেষণ একটু আগে আমি বলেছি যে মোর যোগ অক, এই যে মোর যোগ অক। তাহলে দেখেন এই যে মোর যে শব্দটি আছে এটা দ্বারা নামও বুঝায় নাই, এটা দ্বারা কাজ বা ভাব অন্য কিছু বুঝিয়েছে। তাহলে যে শব্দটা দ্বারা নাম বুঝায় না মূল শব্দ, সেটাকে বলবো আমরা কি? কৃত প্রত্যয়। এটা হচ্ছে কৃত প্রত্যয় সাধিত শব্দ, মনে রাখবেন, কৃত প্রত্যয় সাধিত শব্দ। এছাড়াও বিদেশি তদ্ধিত আছে কিছু, যেমন ওয়ালা, যেমন বাড়ি ওয়ালা, গাড়ি ওয়ালা। তারপর হচ্ছে আলা আছে, তাই কিনা? এরপর হচ্ছে কি আছে, যেমন দেখেন আমরা বলতে পারি না অনেক সময় আমরা বলি পান সে, এই যে সে, এটা হলো বিদেশি তদ্ধিত প্রত্যয়। তাহলে আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে এখানে কি হবে? মোরক হবে। এরপর যদি আমরা দেখি মহাশ্মশান কাব্যের রচয়িতাকে, দেখেন এই যে মহাশ্মশান যে কাব্যটি আছে, এই মহাশ্মশান কাব্যের রচয়িতাকে বলেন দেখি। দীনবন্ধু মিত্র, মীর মোশাররফ হোসেন, আল মাহমুদ, নাকি কায়কোবাদ? কায়কোবাদের অপর নাম হচ্ছে কি? কায়কোবাদের মূল নাম হচ্ছে আমরা জানি কাজেমাল কুরাইশি, তাই কিনা? এরপর দেখেন দীনবন্ধু মিত্র তিনি কি লিখেছিলেন? নীল দর্পণ নাটকটি লিখেন নীলকরদের অত্যাচার নিয়ে। এবং এই নীল দর্পণ নাটকটি বাংলাদেশে অর্থাৎ ঢাকায় প্রথম যে ছাপাখানায় স্থাপিত হয়েছিল ঢাকাতে 1860 সালে, নাম হচ্ছে কি বাংলা প্রেস নামে। সেই বাংলা প্রেস থেকে প্রথম যে মুদ্রিত গ্রন্থ ছিল সেটা হচ্ছে নীল দর্পণ, যেটা দীনবন্ধু মিত্র রচিত নীল দর্পণ এই গ্রন্থটি। এবং আমরা জানি যে বাংলাদেশে প্রথম ছাপাখানা স্থাপিত হয় রংপুরে 1847 সালে বার্তাবহ যন্ত্র নামে, আর ঢাকাতে হয় 1860 সালে বাংলা প্রেস নামে। সেই বাংলা প্রেস থেকে সর্বপ্রথম মুদ্রিত গ্রন্থ নাম হচ্ছে নীল দর্পণ। এরপর যেমন দেখেন মীর মোশাররফ হোসেন, তার সম্পর্কে তো আমরা যথেষ্ট জানি। আল মাহমুদ, কবি আল মাহমুদ, তার সম্পর্কে যথেষ্ট আমরা জানা আছে। মনারে মোনা, কোথায় যাস, বিলের ধারে কাটবো ঘাস, এটা আল মাহমুদের একটা ছোটবেলা একটা কবিতা আমরা পড়েছিলাম। তাহলে এখানে দেখেন মহাশ্মশান যে এখানে যে কাব্যটি আছে এটা মূলত কায়কোবাদ রচিত, অর্থাৎ কায়কোবাদের প্রকৃত নাম হচ্ছে কাজেমাল কুরাইশি। নিচের কোনটি আরবি শব্দ নয়? দেখেন নিচের কোনটি আরবি শব্দ নয়? দেখেন এই যে শব্দ প্রকরণ অর্থাৎ বিদেশি শব্দ থেকেও কিন্তু আপনাদের পড়তে হবে, এখান থেকেও প্রশ্ন আপনাদের অহরহ চলে আসে। এখানে দেখেন আরবি শব্দ আল্লাহ, এই শব্দটা আরবি কিনা। এখন প্রশ্নের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি এখানে যে নয় বলেছে এটা কিন্তু আমরা খেয়াল করি না। তো অবশ্যই প্রশ্নটা আগে সুন্দর করে পড়বেন ভালো করে, যে কি চেয়েছে, আরবি শব্দ চেয়েছে নাকি নয়, কোনটা নয় এটা চেয়েছে, এটা সুন্দর করে আগে পড়বেন। পড়ার পর অপশনগুলো দেখবেন। আল্লাহ, আল্লাহ শব্দটা তো আরবি শব্দ আমরা জানি। ইমান, ইমান শব্দটা আরবি শব্দ। হালাল, এই শব্দটা আরবি শব্দ। শুধু দেখেন বেহেশত, কারণ বেহেশতের আরবি শব্দ হচ্ছে আমরা জানি সেটা হলো কি জান্নাহ অথবা জান্নাত, অথবা আমরা বলতে পারি জান্নাহ বলতে পারি, এটা হলো আরবি। আর বেহেশত যে শব্দটি হচ্ছে বেহেশত, দোজক, এগুলো হচ্ছে মূলত ফার্সি ভাষার শব্দ। এটা কোন ভাষা থেকে এসেছে? ফার্সি ভাষা থেকে এসেছে। এটি হলো মূলত ফার্সি ভাষার শব্দ। তাহলে মনে রাখবেন যে বেহেশতটা হলো কি ফার্সি ভাষার শব্দ, বেহেশত, দোজক এটা ফার্সি ভাষার শব্দ, আর জান্নাত, জাহান্নাম এটা হলো আরবি ভাষার শব্দ। এরপর দেখেন যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি? যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটা? যৌগিক ক্রিয়া, ক্রিয়াপদ থেকেও প্রশ্ন এসেছে। যৌগিক ক্রিয়া যেটি, যৌগিক ক্রিয়াটা হচ্ছে মূলত মনে রাখবেন, যৌগিক ক্রিয়া যদি কখনো অসমাপিকা ক্রিয়া থাকে, অসমাপিকার পরে যদি সমাপিকা থাকে সেটাকে যৌগিক ক্রিয়া বলবো। অর্থাৎ কোনো বাক্যে যদি দুইটা ক্রিয়া থাকে, সহজ কথায় যদি কয়টা ক্রিয়া থাকে, দুইটা যদি ক্রিয়া থাকে তাহলে সেটাকে নাম হবে, সেই ক্রিয়াটার নাম হবে কি? যদি পাশাপাশি দুইটা ক্রিয়া থাকে সেই ক্রিয়ার নাম হচ্ছে যৌগিক ক্রিয়া। আর যৌগিক ক্রিয়ায় প্রথমটা অবশ্যই অসমাপিকা হবে। অসমাপিকা মানে কি? যে ক্রিয়া নিজের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে না সেই ক্রিয়াকে বলে অসমাপিকা। আর সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া নিজের অর্থ মানে যে ক্রিয়া পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে সেটা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া। আচ্ছা, দুইটা ক্রিয়া যদি পাশে আসে তাহলে প্রথমটা অসমাপিকা হবে। কেন হবে? যুক্তি দিয়ে আসেন। সেটা হচ্ছে প্রথমটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে নাই বিধায় পরে আরেকটা ক্রিয়া এসেছে। ক্লিয়ার? তার মানে আমরা কি বুঝবো? তাহলে এই যুক্তি দিয়েও যদি আমরা দেখি যে প্রথমটা তো অর্থ প্রকাশ করতে পারেনি বলে তো আরেকটা এসেছে, নাকি? একজন ব্যক্তি যদি ধরেন যে দেশের একজন প্রধানমন্ত্রী, সে যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে কি হবে? আরেকজন আসবে, এটাই তো স্বাভাবিক। তো এটাই এখানে দেখেন বেড়ানো, এখানে তো দুইটা ক্রিয়া নাই, একটা ক্রিয়া, এটা হবে না। প্রীত হলাম, প্রীত হলাম, প্রীত, প্রীত, এই প্রীত তো এখানে কি ক্রিয়া না, হলামটা ক্রিয়া, তাহলে এটাও হবে না। ঝিমঝিম করছে, ঝিমঝিম শব্দটা কি? ঝিমঝিম তো আর ক্রিয়া না, এখানে শুধু একটা ক্রিয়া করছে, এটাও হবে না। এখানে দেখেন শুনে রাখো,
এখন যদি আপনি বলেন তুমি আমার কথা শুনে, দেখেন আমি দুইভাবে বাক্যটা রচনা করতেছি। বললেন যে তুমি আমার কথা শুনে, এরপর কিছু বললেন না। আরেকটা বললেন যে তুমি আমার কথা রাখো। এখন দেখেন এই যে যদি বলেন তুমি আমার কথা শুনে, তাহলে বউ রাগ করবে কিনা বলেন তো দেখি। মনে রাখবেন যে কথায় বউ রাগ করে সেটা হচ্ছে অসমাপিকা, আর যে কথায় বউ খুশি হয় সেটা হচ্ছে কি সমাপিকা। যে কথায় ভালোবাসার মানুষ রাগ করে সেটা হচ্ছে অসমাপিকা, যে কথায় ভালোবাসার মানুষ খুশি হয় সেটাকে কি বলা হয়? সমাপিকা ক্রিয়া বলা হয়। এখন যদি আপনি আপনার ভালোবাসার মানুষকে বলেন তুমি আমার কথা শুনে, এরপর আর যদি চুপ করে থাকেন, সে রাগ করবে কিনা সেটা আপনাকে বারবার জিজ্ঞেস করবে। তুমি আমার কথা শুনে তোমার কি হয়েছে, খারাপ লেগেছে, ভালো লেগেছে, বিরক্ত হইছো, কেমন লেগেছে, নানা প্রশ্ন সে করবে। তার মানে এখানে দেখেন পরিপূর্ণ অর্থ প্রকাশ করেনি। এর ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে শুনে, এই ক্রিয়াটা অর্থ প্রকাশে ব্যর্থ হয়েছে। কিন্তু যদি বলেন যে তুমি আমার কথা রাখো, শেষ। আবার কি সেকে জিজ্ঞেস করতে পারবে কেন রাখবো, কি রাখবো? আপনি তো বলেই দিলেন তুমি আমার কথাটা রাখো, শেষ। আর মানে কি, তাকে আপনি রাখতে বলেছেন। এখন কথা কি কথা সেটা তো আপনি আগেই বলেছেন, কি কথা সেই কথা তো আপনি আগেই বলেছেন। কিন্তু যদি আপনি বলেন তুমি আমার কথা শুনে, এখন কি শুনছি, কেন শুনবো, কি শুনলা, শুনে কি হয়েছে, রাগ হয়েছে নাকি বেজার হয়েছে নাকি খুশি হয়েছে, নানা প্রশ্ন এখানে থাকে। তার মানে দেখেন এটা হলো অসমাপিকা আর এটা হলো সমাপিকা। তো দেখেন যখন দুইটা ক্রিয়া পাশাপাশি থাকে সেটা নাম হলো যৌগিক ক্রিয়া। এর মধ্যে প্রথম ক্রিয়াটা অবশ্যই অসমাপিকা হবে, এটা 100% অসমাপিকা হবে, এবং দ্বিতীয় ক্রিয়াটা হবে সমাপিকা। কারণ প্রথমটা যদি সমাপিকা হইতো তাহলে পরে আর কোনো ক্রিয়ার দরকার ছিল না। প্রথম ক্রিয়াটা অসমাপিকা বিধায় আর একটা ক্রিয়ার এখানে কি হয়েছে, প্রয়োজন হয়েছে। আশা করি আপনারা যৌগিক ক্রিয়াটা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে আমরা পরবর্তী যে অংশটি আছে সেটা আমরা দেখব। দেখেন উপরোধ শব্দের অর্থ কি। দেখেন উপরোধ শব্দের অর্থ কি। আজকে দেখেন এই যে প্রশ্ন, এখানে দেখেন 5 থেকে 6টা প্রশ্ন এসেছে শুধু শব্দের অর্থ থেকে। এখানে 5 থেকে 6টা প্রশ্ন এসেছে কি থেকে? শব্দের অর্থ থেকে এসেছে। দেখেন এখানে কি হবে, অনুরোধ হবে, প্রতিরোধ হবে, উপস্থাপন হবে নাকি উপযোগী হবে। আমরা জানি যে উপরোধ শব্দ, এগুলো তো আরো টেকনিক নেই, এগুলো হচ্ছে আপনাদের মনে রাখতে হবে। উপরোধ শব্দের অর্থ হচ্ছে কি অনুরোধ, কাউকে অনুরোধ করা আর উপরোধ করা একই জিনিস। আচ্ছা, এরপর দেখেন ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার। এই প্রশ্নটা কিন্তু এর আগেই আমরা করেছি। ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার? আমরা জানি ক্রিয়ার কাল হচ্ছে 3 প্রকার। কাজ যখন সংগঠিত, অর্থাৎ কাজ যখন সংগঠিত হয় ওই সময়কে বলা হয় কাল, ওই সময়কে কি বলা হয়? কাল বলা হয়। কাল একটু আগে আমরা আলোচনা করলাম যে কাল 3 প্রকার, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তাহলে এটা আমরা খুব সহজেই পারতেছি যে কাল প্রধানত বলেছে, এখানে কিন্তু বলে নাই কাল কত প্রকার। কাল কত প্রকার যদি বলতো তাহলে এখানে 3 প্রকারও হতে পারে, 12 প্রকারও হতে পারে, কিন্তু যখন বলবো প্রধানত তাহলে অবশ্যই কত প্রকার হবে? 3 প্রকার হবে। রাত্রির শেষ ভাগ, খেয়াল করেন, রাত্রির শেষ ভাগকে কি বলা হয়? প্রত্যুষ বলা হয়, ভোররাত বলা হয়, পররাত্র বলা হয়, প্রভাত বলা হয়। উত্তর করার কৌশল দেখেন। প্রত্যুষ মানে কি? সকাল বা যেটাকে ভোর বলা হয়। ভোররাত মানে তো ভোররাতই, প্রভাত মানেও কি? ভোররাত। তাহলে দেখেন এই তিনটা কিন্তু দেখেন একই রকম, এখানে ডিফারেন্ট হচ্ছে কি? পররাত্র। এখন দেখেন রাত্রির মধ্যভাগ, মনে রাখবেন রাত্রির মধ্যভাগকে কি বলবো আমরা? বলেন তো দেখি। মাঝরাত্রি বলবো না, এটাকে বলা হয় মহানিশা। মনে রাখবেন এটাকে কি বলা হয়? মহানিশা বলা হয়ে থাকে। আর রাত্রির যে শেষ ভাগ সেটাকে বলা হয় পররাত্র। মনে রাখবেন সেটাকে প্রত্যুষও বলা হয় না, ভোররাতও বলা হয় না, সেটাকে প্রভাতও বলা হয় না, সেটাকে কি বলা হয়? পররাত্র। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর দেখবো আমরা কোনটি খাঁটি বাংলা উপসর্গ। এই যে একটু আগে কিন্তু আমি বলেছিলাম উপসর্গগুলো, খাঁটি বাংলা উপসর্গ কোনটা। তো এটা তো হচ্ছে মেমোরাইজিং পার্ট, আপনাদের মনে রাখতে হবে। খাঁটি বাংলা উপসর্গগুলো কি কি? অ, ঘ, অজ, অনা, আর, আন, আপ, ইতি, উনা, কতকুনি, পাতি, বিভররাম, শশা, সুহা। তাহলে অ, অঘা, অজ, অনা আছে নাই? ইতি, উনা, কতকুনি, দেখেন ইতি পাইছি, কদকুনি, পাতি, বিভররাম, শশা, সুহা। তার মানে এই তিনটা হবেই না। তাহলে কি হবে? ইতি। ইতি যেমন দেখেন এই হাঁস, হাঁস মানে কি বলেন তো দেখি। এই হাঁস চন্দ্রবিন্দু দিলে তো হাঁসকে বোঝায়, আবার এই হাঁস মানে কি? হাসা অর্থ দেয়। এর সামনে যদি বলেন ইতিহাস। দেখেন কথা, কথা, কথা তো আমরা চিনি না, তাই কি না? যে কথা, কথার সামনে যদি বলেন ইতি কথা, তার মানে কি? ইতি কথা মানে কি? ইতিহাস। এই যে এটা হলো উপসর্গ। তাহলে এখানে খাঁটি বাংলা উপসর্গ কোনটা? ইতি। শুদ্ধ বানান কোনটি? দেখেন শুদ্ধ বানান কোনটি? পিপিলিকা। দেখেন এখানে দেখেন 2 2 1 হয়েছে, তার মানে 2 মানে হলো দীর্ঘইকার, 1 মানে হ্রস্বইকার। এখানে দেখেন 1 2 1, এখানে দেখেন 1 1 2, এখানে দেখেন 2 1 2। এখন দেখেন আমরা যদি একটু ভাবি, চিন্তা করি, নরমালি যদি চিন্তা করি, তাহলে একটা ভাবের কিন্তু একটা কি সংখ্যা যে বসবে পাশাপাশি, এটারও কিন্তু একটা কি থাকে? সামঞ্জস্যশীল থাকে। 2 2 1, 2 2 1, হ্যাঁ এটা 2 2 1। দেখেন কেমন একটু কেমন জানি লাগতেছে। 1 2 1 এটা কিন্তু সুন্দর লাগতেছে।
112 112 এটাও জানি কেমন লাগতেছে, 212 এটাও জানি কেমন লাগতেছে। দেখেন শুনতে দেখেন, তাহলে এখানে হবে মূলত 1 to 1, মনে রাখবেন পিপিলিকা বানানে 1 to 1 মানে 1 to 1 মানবে, অর্থাৎ রস্বইকার তারপর দীর্ঘইকার তারপর রস্বইকার। তাহলে পিপিলিকা বানান কোনটা হবে? খ নাম্বার যে অপশনটি আছে এটিই সঠিক বানান। এরপর দেখেন যে বহু বিষয়ে জানে তাকে কি বলবো আমরা, বলেন তো দেখি, এক কথা প্রকাশ এসেছে। বহুদর্শী বলবো, সর্বজ্ঞ বলবো, সর্বজান্তা বলবো, নাকি কোনোটিই নয়? মনে রাখবেন বহুদর্শী, যে অনেক বেশি দেখে বহুদর্শী, নাকি সে অনেক বেশি জানে তাকে কি বহুদর্শী বলবো? তাকে কি সর্বজ্ঞ বলবো, সর্বজান্তা বলবো? আপনারা কি দিবেন? অবশ্যই সর্বজ্ঞ দিবেন, নাহলে সর্বজান্তা দিবেন, এই দুটার মধ্যে যে কোনো একটা দিবেন। তবে মনে রাখবেন যে বিষয়, যে বহু বিষয় জানে তাকে বলা হয় বহুজ্ঞ। মনে রাখবেন তাকে এক কথায় কি বলা হয়? বহুজ্ঞ বলা হয়। তাহলে সঠিক উত্তর কি এখানে আছে? নাই। তাহলে সঠিক উত্তর হবে কোনোটি নয়, এই তিনটা হবে না। যে বহু বিষয় জানে তাকে কি বলা হয়? বহুজ্ঞ বলা হয়ে থাকে। এরপর দেখেন আবাহন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? দেখেন এই যে আজকে কিন্তু প্রশ্নগুলো দেখেন শব্দ থেকেই প্রশ্ন হয়, বিদেশি শব্দ, সমার্থক শব্দ, তারপর হচ্ছে কি বিপরীত শব্দ, শব্দের অর্থ, তার মানে এই শব্দ থেকেই কিন্তু আসতেছে প্রশ্নগুলো। তো এখানে কি বলেছে? বিপরীতার্থক শব্দ কোনটি? আবাহন। আবাহন মানে কি বলেন তো দেখি? আবাহন, আবাহন মানে কি? একটু করবেন। আবাহন মানে কি? এখানে কি বিসর্জন হবে, অপকর্ষ হবে, নাকি তিরোভাব হবে? এখানে হবে কি বিসর্জন। আবাহন শব্দ অর্থ কি দিবে? বিসর্জন। আবাহন শব্দের বিপরীতার্থক শব্দ হলো বিসর্জন। আবাহন মানে কি? বিসর্জন না করা, মানে কি নিজের করে রাখা, আত্মত্যাগী না হওয়া। আর আবাহন শব্দের অর্থ হচ্ছে কি বিসর্জন। তো শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ যারা যুক্ত ছিলেন দীর্ঘ সময় আমাদের সাথে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আপনারা এই যে সুন্দর সুন্দর চমৎকার যে তথ্যগুলো আপনারা ক্লাসটি দেখতে পারলেন, এছাড়াও আপনাদের 11 থেকে 20 গ্রেড বিসিএস, ব্যাংক, প্রাইমারি, এনটিআরসিএ বা শিক্ষক নিবন্ধন যেটাকে বলে থাকে, যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য যদি আপনার জানার প্রয়োজন হয়, কবে সার্কুলার হবে, কবে পরীক্ষা হবে, এরপর হচ্ছে কবে রেজাল্ট হবে, কি কি পড়বো, কোন বই পড়বো, তারপর কিভাবে শুরু করব, আমি তো একদমই নতুন, কেবল এইচএসসি পাস করেছি, আমি একটা চাকরি করতে চাই, কিভাবে শুরু করব, কতদিন নিয়ে প্রস্তুতি নিতে হবে, আমি অনার্স শেষ করেছি, কিভাবে শুরু করব, এই নানা ধরনের তথ্যগুলো জানতে গেলে আপনি এই নম্বরটিতে যোগাযোগ করতে পারেন, 09644433300। এই হটলাইন নম্বরটি আমাদের বিদ্যাবাড়ির, এই নম্বরে যোগাযোগ করে আপনি আপনার প্রয়োজনীয় তথ্যগুলো জেনে নিতে পারেন। এরপর দেখেন ওয়েবসাইট আছে আমাদের www.বিদ্যাবাড়ি.com। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি অনেকগুলো ফ্রি সার্ভিস পাবেন, ফ্রি এক্সাম দিতে পারবেন, বিভিন্ন কোর্স সংক্রান্ত তথ্য এখানে কিন্তু দেওয়া আছে। এছাড়া আমাদের ফেসবুক পেজের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের লাইভ, বিভিন্ন ধরনের ক্লাস এখানে যায়, পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের লাইভ হয় এখানে। এছাড়াও আমাদের ফেসবুক পেজে বিদ্যাবাড়ি যে ফেসবুক পেজ সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। এই পেজে দেখা যায় প্রতিদিন অসংখ্য আপডেট তথ্য এখানে দেওয়া হয়, চাকরির প্রস্তুতির যে কৌশলগুলো দেওয়া হয়, পাশাপাশি বিগত সালে বিভিন্ন চাকরি কেন্দ্রের প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া হয়, পাশাপাশি প্রশ্নের সমাধান কিন্তু দেওয়া হয়। অর্থাৎ প্রতি শুক্র শনিবার যে চাকরি পরীক্ষাগুলো হয় সেই চাকরি পরীক্ষার প্রশ্নের সমাধানও কিন্তু আমরা এখানে দিয়ে থাকি, আমরা পোস্ট করে থেকে, পাশাপাশি লাইভও কিন্তু আমরা দিয়ে থাকি। এছাড়াও যে ইউটিউব চ্যানেল, যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকে যে ক্লাসটি দেখতে পারতেছেন, এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আপনাদের জন্য চমৎকার চমৎকার ক্লাসগুলো যাচ্ছে। অবশ্যই আপনারা সেই ক্লাসগুলো উপভোগ করবেন, অবশ্যই উপভোগ করবেন, এবং আপনাদের যে বিষয়গুলো আছে, দুর্বলতাগুলো আছে, সেগুলোকে আপনারা একদম শানিত করে নেবেন। তো এতক্ষণ যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবার জন্য শুভ কামনা, এবং সবাই নিজের যে যোগ্যতা, নিজের যে দক্ষতা, সেটার প্রতিফলন ঘটিয়ে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হোক, এটাই আমার আশা, এটাই প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।